সম্মানিত দর্শক শ্রোতা, লতিফ স্টক চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমাদের সবগুলা ইস্যুই থাকে আমাদের দেশের উন্নতি, আমাদের সমাজের উন্নতি এবং আলটিমেটলি সারা মুসলিম জাহানের উন্নতি এবং সারা বিশ্বের উন্নতি। আমরা এই উন্নয়নের পথে যেসব বাধা আছে, আমাদের পথের বাধা যেগুলো, সেগুলো নিয়ে কথা বলছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে রাইট ম্যান ফর রাইট প্লেস, সঠিক স্থানে সঠিক লোককে বসানো। আমাদের মানব সম্পদ, আমাদের সবচেয়ে দামি যে জিনিসটা আমাদের মানব সম্পদ, সেই সম্পদটাকে আমরা যদি ইউজ করতে হয় তাহলে রাইট ম্যানকে রাইট স্থানে রাখতে হবে। যদি তা আমরা না করতে পারি তাহলে আমাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব হবে না। আলটিমেটলি দেখেন, যে ছেলেটা গান বাজনায় সক্ষম তাকে গান বাজনা শেখাতে হবে। যে ছেলেটা খেলাধুলায় বেশি আগ্রহী, তার প্যাশন রয়েছে, তাকে খেলাধুলায় দিতে হবে। যে ডাক্তার হতে চায় তাকে ডাক্তার হতেও দিতে হবে। যে ইঞ্জিনিয়ার হতে চায় তাকে ইঞ্জিনিয়ার হতে দিতে হবে। আর তখনই দেখা যাবে মানুষের স্বতঃস্ফূর্ততা, মানুষের নলেজ, মানুষের এফোর্টস সবই গিয়ে আলটিমেটলি সমাজকে অনেক কিছু দিবে। আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের প্রত্যেকটা সেক্টরে, বিশেষ করে প্রত্যেকটা সেক্টরে রিক্রুটমেন্ট, ট্রেনিং, প্লেসিং, প্রমোশন, প্রত্যেকটা সেক্টরেই রাইট ম্যান ফর রাইট প্লেস কাজ করছে না। এর প্রমাণ তো আপনাদের সামনেই আছে। যে লোকটা ব্যাংকের বড় পদে থাকার কথা সেই লোকটা নেই, অন্য একটা লোক চলে আসে। নেপোটিজম এবং দলপ্রীতি আমাদের দেশে প্রচুর চলে এবং এতে গিয়ে সঠিক মানুষটা তার জীবদ্দশায় সবচেয়ে ভালো সার্ভিসটা সমাজকে দিতে পারে না। আর সমাজকে দিতে না পারাতে আমাদের দেশ এবং সমাজ আগায় না। সেজন্য আমাদের প্রত্যেকটা ব্যাপারে, এইসব ব্যাপারে দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। যে মানুষটা কন্ট্রিবিউট করতে পারবে তাকে কন্ট্রিবিউট করাতে হবে। কারণ হচ্ছে মানুষের এই যে ক্ষমতা, এটা হচ্ছে পেরিশেবল, এটা নষ্ট হয়ে যায়, পচে যায়। যদি তার সঠিক সময়ে আমরা এটাকে ইউজ করতে না পারি তখন পচে যায়। আপনি দেখেন রিক্রুটমেন্টের ব্যাপারে, প্রথমে আসি এডুকেশন সেক্টরে। এডুকেশন সেক্টরে স্কুল কলেজে যে ছাত্র ভর্তি করা হয়, সেই ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম, এই লটারি সিস্টেমটা নট অ্যাপ্রোপ্রিয়েট এট অল। কেন লটারি সিস্টেমে ভর্তি হবে? হ্যাঁ, আমরা প্রত্যেকটা স্কুল নিশ্চয়ই ভালো কোয়ালিটির ডেলিভারেশন করতে পারে না। সেজন্য ভালো ছাত্রটা যদি ভালো স্কুলে পড়াশোনা করতে পারে তাহলে তার পক্ষে অনেক বেশি কন্ট্রিবিউট করা সম্ভব। এবং ভালো ছাত্রকে যদি আপনি খারাপ স্কুলে লটারি সিস্টেমে দিয়ে দেন তখন দেখা যাবে সে ভালো কিছু করতে পারছে না। অথচ আমাদের প্রচলিত পন্থায় লটারি সিস্টেমেই ছাত্র নিয়োগ করা হয়। ছাত্র অ্যাডমিশনের ক্ষেত্রে, ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে একজনের চয়েস হয়তো জেনেটিক্স, তাকে পড়তে হয় কম্পিউটার সায়েন্স। আরেকজনের চয়েস হয়তো বাংলা, তাকে পড়তে হচ্ছে ফিজিক্স। এরকম বিষয়গুলা প্রচুর রয়েছে, প্রচুর অ্যানামেলিজ রয়েছে। যদিও চয়েস দেওয়া হয়, আলটিমেটলি সেই চয়েসে রিক্রুটমেন্ট হয় না। সেজন্য যে যেটা হতে চায় সে সেটা হতে পারে না। আমার একটা ছাত্রী একবার বলছিল যে আমার তো আসলে ম্যানেজমেন্ট পড়ার কথা না, আমার এটা পেশনও না। হ্যাঁ, আমি চান্স পাইনি বলে আসছি, এজন্য আমার মন ভালো নাই, আমি ভালোভাবে এফোর্টস দিতে পারছি না। সেজন্য এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে রং পলিসিতে আমরা চলছি তার যথেষ্ট উদাহরণ আছে আমাদের। প্রত্যেকটা জায়গায় আমাদের ভুল রিক্রুটমেন্ট হয়। যেমন মনে করেন পুলিশে লোক নেওয়া হবে, এখন ফিজিক্স পড়া একজন লোককে পুলিশে নিয়োগ করা হলো। আলটিমেটলি তার শিক্ষাটা তো কোনো কাজে লাগলো না। এই শিক্ষার পিছনে তার, তার পরিবারের, এই সমাজের প্রচুর এফোর্টস নষ্ট হয়েছে। সে অনেক কষ্ট করে ফিজিক্সের ফর্মুলা মুখস্থ করেছে, এটা কোনো কাজেই লাগলো না। অনেক কষ্ট করে আরেকজন কেমিস্ট্রি ফর্মুলা পড়েছে, সে এসে ব্যাংকে চাকরি করছে, তার এই কেমিস্ট্রি ফর্মুলাগুলো কোনো কাজেই লাগছে না। আমার একজন ক্লাসমেট কয়েকদিন আগে বলছিল যে কেমিস্ট্রিতে কি পড়লাম এখন আর কিছুই মনে নেই। এখন মানুষের সবচেয়ে প্রোডাক্টিভ সময়ে, জীবনের সবচেয়ে প্রোডাক্টিভ সময়ে মানুষ যা লার্ন করলো
যা শিখলো সেটা যদি তার কর্মক্ষেত্রে প্রয়োগ করতে না পারে, সেই সুযোগটা যদি না পায়, তাহলে এই জীবনটা আসলে কি জন্য? জীবনটা কি আবার ঘুরে আসবে? আবার আমরা আরেকটা জীবন পাবো? পাবো না তো। সেজন্য আমাদের রাইট ম্যান ফর রাইট প্লেস এটা এনশিওর করতেই হবে। এইভাবে রিক্রুটমেন্টের প্রত্যেকটা জায়গায় আমাদের ভুল রয়েছে। তারপর রয়েছে আমাদের প্রসেসিং। প্রসেসিংটা আমাদের প্রপারলি হচ্ছে না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলা ভালোভাবে ছাত্রদের পড়াতে পারছে না। আমাদের যেসব ট্রেনিং সেন্টার আছে ভালোভাবে ট্রেনিং দিতে পারছে না। সবখানেই যেন একটা গুজামিল, সবখানে একটা এলোমেলো ভাব, সময় কাটানোর ভাব। সবচেয়ে দুঃখ লাগে যখন দেখা যায় একজন টিচার বিদেশে পড়াশোনা করতে গেল, সে এসে আবার ওই গোড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়। যে শিক্ষাটা সে অর্জন করলো সেটা এখানে এসে ইমপ্লিমেন্ট করে না, বলে এখানে পরিবেশ নেই। হ্যাঁ, কেন এমন হয়? এই অবস্থার তো পরিবর্তন দরকার আমাদের। আমাদের উদ্যোগ নিতে হবে, নিয়ে কাজ করতে হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছি আমরা, যেসব ট্রেনিং সেন্টারে কাজ করছি আমরা, প্রত্যেকেরই ডেডিকেটেড হয়ে এই জীবনটাকে একটা ভালো কাজে লাগাতে হবে। আলটিমেটলি দেখেন, আপনি আমি ট্র্যাডিশনালি যদি চলি, আমাদের নাম কখনো ইতিহাসে স্থান পাবে না। এই জীবনে আমরা যদি কিছু করতে পারি, তাহলে আমাদের নাম ইতিহাসে স্থান পাবে। মানুষ মনে রাখবে, একজন বিশাল শিক্ষক হিসাবে, একজন বিশাল ট্রেনার হিসাবে মানুষ মনে রাখবে। সেজন্য আমাদের এই জিনিসগুলো এনশিওর করতে হবে, যাতে আমাদের প্রসেসিংটা সঠিক হয়। প্লেসিং এর কথাও আমরা বললাম যে বিভিন্ন জায়গায় রং প্লেসিং হচ্ছে। তারপর দেখেন প্রমোশনের ক্ষেত্রে স্কিল এবং এক্সপেরিয়েন্স, এই দুইটা বিষয় দেখা হয়। এখন স্কিল জিনিসটা আমাদের দেশে এত ব্যাগ, এত ভেজালের মধ্যে, হ্যাঁ, এত নেপোটিজম, এত দলপ্রীতি, এত প্রীতি, অনেক কিছু জড়িত আছে। সেজন্য দেখা যায় অনেক সিনিয়র লোককে ডিগিয়ে জুনিয়র লোককে বিভিন্ন পোস্টে দেওয়া হয়। একজন কলেজে প্রিন্সিপাল করা হলো একজন জুনিয়র লোককে, হ্যাঁ, বলা হলো তার স্কিল রয়েছে, অথচ তার থেকে সিনিয়র অনেক লোক রয়েছে, তাদের এক্সপিরিয়েন্সটা তো একটা বিশাল স্কিল, সেটাকে ইগনোর করা হলো। যেই লোকটা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিল যে ভালো কিছু করবে, তার এই আর সুযোগ হলো না। বিভিন্ন দল গেসা রাজনীতির কারণে আমাদের কেন জানি শিক্ষকরা পলিটিক্স করে আমি জানি না, চিকিৎসকরা কেন জানি পলিটিক্স করে আমি জানি না, এবং পলিটিক্স করে কিন্তু তারা ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে। সাংবাদিকরা পলিটিক্স করে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছে। এই জিনিসগুলা কেন করছে আমি জানি না। সেজন্য আমাদের এই ব্যাপারগুলো ঘটছে। হ্যাঁ, সঠিকভাবে আমরা প্রমোশন পাচ্ছি না। প্রমোশনের ক্ষেত্রে জাপানি মেথড যেটা, সেটা হচ্ছে প্রমোশন ইজ অনলি বেসড অন সিনিয়রিটি। এইটা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারে। আমরা যদি সব পোস্টেই সবচেয়ে সিনিয়র লোককে প্রমোটেড করি, তাহলে দেখা যাবে এই যে নেপোটিজম সমস্যাকে আমরা কাটিয়ে উঠতে পারবো। না হলে এই সমস্যাকে জীবনে কাটিয়ে উঠতে পারবো না। কারণ আমাদের নেতৃত্ব সেরকম না। আমাদের নেতৃত্বকে অনেক জিনিস কনসিডার করতে হয়। নেতৃত্বকে চিন্তা করতে হয় বুথের রাজনীতিকতা। হ্যাঁ, ওই নচিকেতার গানে বলেছে না যে পাশে বুট নষ্ট হয়। আমাদের নেতৃত্বকে চিন্তা করতে হয় বুটের কথা, যেখানে এখান থেকে বুট পাবো, অমুকের প্রভাব আছে, অমুকের এই আছে, এইসব জিনিস চিন্তা করতে হয়। সেজন্য জাপানি সিস্টেমে যেটা করা হয় সেটা হচ্ছে যে সিনিয়র লোককে প্রমোটেড করা হয়। মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, এক পর্যায়ে একটা বক্তৃতায় বলেছিল যে জাপানি প্রধানমন্ত্রীদের নাম আমি মনে রাখতে পারি না, কখন কি কোন প্রধানমন্ত্রী হয় তাও জানি না। দেখা যায় ১ মাসের মধ্যে ২ জন প্রধানমন্ত্রী হয়ে যায়। হ্যাঁ, একজন রিটায়ার করে একজন চলে আসে। এই সিস্টেমটা এত স্মুথ চলে যেটা চিন্তা করা যায় না। তো আমরা অনেক কিছু জানি। আমার হিরোশিমা নাগাসাকির ঘটনার পরে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জাপানের সামনে ২টা পথ ছিল। একটা পথ ছিল যুদ্ধ করা, আরেকটা পথ ছিল নিজেকে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করা। জাপান ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করতে গেছে, যুদ্ধতে যায় নাই। যখন আমেরিকার দখলে চলে গেছিল তারা করতে পারতো, গেরিলা যুদ্ধ করতে পারতো, কিন্তু জাপান সিস্টেমে না গিয়ে টোটালি একটা ডিফারেন্ট ওয়েতে চিন্তা করেছে, ডিফারেন্ট ওয়েতে নিজেকে প্রেজেন্ট করেছে, এবং অর্থনীতিতে ইকোনমিক্যালি ওয়ার্ল্ডে লিড দিচ্ছে জাপান। জাপান লিড দিচ্ছে। তো আলটিমেটলি আমরা এইসব জিনিস যদি করতে পারতাম, যে আমাদের অনলি সিনিয়রিটি বেসিসে আমরা যদি প্রত্যেকটা পোস্টে প্রমোশন দিতে পারতাম, তাহলে এই জিনিসটা দূর হয়ে যেত। প্রমোশনের ক্ষেত্রে আমাদের যে রাইট ম্যান ফর রাইট প্লেস, এটা এনশিওর হতো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতো নেক্সট সিনিয়র পারসন,
সমস্যা নেই, আপনার একজনকে পছন্দ না হয় আরেকজনকে করেন, কিন্তু নেক্সট সিনিয়র পার্সনই হতো বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আপনি দেখেন একটা লোক দীর্ঘদিন একটা এনভায়রনমেন্টে আছে, সে এনভায়রনমেন্ট থেকে যা শিখছে কোনো নতুন লোককে দিয়ে সেই কাজটা আদায় করা যাবে না কখনো। আমার একটা টক শোর কথা মনে আছে, রাশেদ খান মেনন এর সাথে একজন মৌলানা সাহেব টক শোতে পার্টিসিপেট করেছিলেন। তো রাশেদ খান মেনন বললেন, কোরআন হাদিস নিয়ে মৌলানারা যা জানে আমি তার চেয়ে অনেক বেশি জানি। তো মৌলানা সাহেব বিনয়ের সাথে বললেন, আমি বিনয়ের সাথে রাশেদ খান মেননকে বলতে চাচ্ছি যে আমি ২০ বছর মাদ্রাসায় বারান্দায় হাঁটাহাঁটি করছি, উনি কি হাঁটাহাঁটি করতে পেরেছে? আমি যে ২০ বছর মাদ্রাসায় বারান্দায় হাঁটাহাঁটি করলাম, কোরআন হাদিসের বাতাস গায়ে লাগালাম, উনি তো সেটা করতে পারে না, উনি কেমনে আমার থেকে বেশি জানবে? তো আলটিমেটলি যে লোকটা যে এনভায়রনমেন্টে আছে তা সেই এনভায়রনমেন্ট থেকে সে যা শিখছে, অন্য নতুন লোককে ইন্ট্রোডিউস করে এখানে এই সার্ভিসটা আদায় করা যাবে না। সেজন্য আমাদের প্রমোশনের বেসিসটা হতে হবে আলটিমেটলি এবং একমাত্র সিনিয়রিটি বেসিসে, আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে নেপোটিজম, দলপ্রীতি এগুলো থাকবে না, এবং নেতৃত্বকেও কোনো জবাবদিহি করতে হবে না যে আমরা কাটলাম আপনার জন্য, আমরা পেলাম না, এটা বলার সুযোগ থাকবে না। আমাদের নেতৃত্ব বুঝে যে আমরা ভুল করছি, কিন্তু বাধ্য হয়ে অনেক সময় করে ভোটের রাজনীতির জন্য। সেই ভোটের রাজনীতির জন্য তাদেরকেও আর এটা বলতে হবে না, কৈফিয়ত দিতে হবে না, যদি আমরা টোটালি এটাকে সিনিয়রিটি বেসিসে নিতে পারি। আমাদের প্রত্যেকটা সেক্টরই এই জিনিসগুলো এনশিওর করতে হবে। আমরা এর আগেও বলেছি, শিক্ষকদের রেগুলার ট্রেনিং এর মধ্যে রাখতে হবে। যে শিক্ষক ইংরেজি পড়াবে তাকে আইএলটিএস টোফেল করতে হবে। হ্যাঁ, যে শিক্ষক বাংলা পড়াবে তাকে বাংলার এরকম একটা সার্টিফিকেট কোর্স চালু করতে হবে, যাতে এরকম কোর্স করে সে পড়াতে পারে, এবং ২ বছর পর পর এটাকে রিনিউ করতে হবে বা ১ বছর পর পর রিনিউ করতে হবে। একজন ডাক্তার, তাকে প্রচুর পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তাহলে আলটিমেটলি দেখা যাবে রাইট ম্যান ফর রাইট প্লেস এনশিওর হয়েছে। এবং এনশিওর করার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে জাতীয় পলিসি। জাতীয় ন্যাশনাল পলিসি যদি আমার ঠিক না হয়, ন্যাশনাল পলিসিকে আমরা যদি করতে পারি যে প্রমোশন ইজ অনলি বেসড অন সিনিয়রিটি, হ্যাঁ, এবং অ্যাডমিশন যেগুলো হবে সেখানেও কোয়ালিটির উপর অ্যাডমিশন হবে, কোনো লটারি সিস্টেম না, এবং আলটিমেটলি প্রসেসিংটাও হতে হবে টোটালি অন দ্য বেসিস অফ কোয়ালিটি। কোয়ালিটির ভিত্তিতে প্রসেসিং হতে হবে, যারা প্রসেস করবে তাদেরও কোয়ালিটি থাকবে, যারা প্রসেসড হবে তাদেরও কোয়ালিটি থাকবে। এই জিনিসগুলো যদি আমরা এনশিওর করতে পারি, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের সবচেয়ে বড় এনামেলিজ হচ্ছে প্লেসমেন্টের সময় দেখা যায় যে ফিজিক্স পড়া লোককে আমরা পুলিশে রিক্রুট করি, এই জিনিসগুলো বন্ধ করতে হবে, টোটালি বন্ধ করতে হবে। হ্যাঁ, আর সময় ক্ষেপণ করার সময় আমাদের নেই, আমাদের অনেক সময় নষ্ট হয়েছে, অনেক মেধা নষ্ট হয়েছে, অনেক অপচয় হয়েছে, এই অপচয় করার মতো আর সুযোগ নেই। এখনই আমাদের স্টেপ নিতে হবে। আমাদের আলটিমেটলি যে ব্যাকগ্রাউন্ডে আছে টোটালি একটা প্ল্যান্ড ইকোনমি, আমাদের প্ল্যান্ড এডুকেশন সিস্টেম চালু করতে হবে, যে আমার যতজন ফিজিক্সের লোক দরকার ততজন লোককে ফিজিক্স পড়ার সুযোগ দেব, আমার যতজন কম্পিউটার সায়েন্টিস্ট দরকার ততজন লোককে কম্পিউটার সায়েন্টিস্ট করতে দেব। এবং আলটিমেটলি দেখেন সারা বিশ্বে কম্পিউটার সায়েন্স, এআই এদের এত বেশি প্রয়োগ যে আপনার যত বেশি লোক আপনি দিবেন তত বেশি লোক এখানে কাজে লাগবে। হ্যাঁ, আমরা যদি মাদ্রাসা এডুকেশনের মধ্যেও যদি কম্পিউটার সায়েন্সকে করতে পারি, চালু করতে পারি, দেখা যাবে ১০ বছর পরেই মাদ্রাসা এডুকেটেড ছেলেরা ধর্মের পাশাপাশি মানে সফটওয়্যার ডেভেলপ করতে পারছে। সেভাবে আমরা এনশিওর করতে পারবো রাইট ম্যান ফর রাইট প্লেস। আমরা যদি এই রাইট ম্যান ফর রাইট প্লেস এনশিওর করি, তাহলে আমাদের দেশের উন্নতি হবে, ব্যক্তির উন্নতি হবে, ব্যক্তি কন্ট্রিবিউট করতে পারবে, এটাই হচ্ছে তার উন্নতি, এবং আলটিমেটলি আমাদের জাতির উন্নতি হবে, এবং সারা বিশ্বে মানব সভ্যতা এগিয়ে যাবে। সবাই, কার মাথায় যে এলন মাস্কের মতো বুদ্ধি আছে আমরা জানি না, কিন্তু আমরা সেই লোকটাকে আমরা ইউজ করছি না। আমাদের সেই লোকটাকে ইউজ করতে হবে, মানুষের সুযোগ দিতে হবে, পথের বাধা সরিয়ে নিতে হবে। এই জিনিসগুলো আমাদের নেতৃত্বকে ভাবতে হবে। আপনাদের দর্শকদের এইসব জিনিসে শেয়ার করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি, এবং আমি আরও বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, এবং আলটিমেটলি এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলবেন, আপনাদের অনুভূতি জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।